আসসালামু আলাইকুম দর্শক। শেখ হাসিনার যে দিল্লির প্রেস কনফারেন্স বলা হয় বা প্রেস কনফারেন্সের কাছাকাছি যে ইন্টারাকশন সাংবাদিকদের সাথে, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টদের ক্লাব যেটা দিল্লিতে, সেইটার সাথে এটা যে তোলপাড় তুলেছে এ নিয়ে তো আর নতুন করে বলার কিছু নাই। এবং বাংলাদেশ সরকার, সরকারি দল তাদেরকে চিন্তিত করেছে। শেখ হাসিনা সবচেয়ে বড় যে কাজটা, অর্জনটা করেছে এই প্রেস কনফারেন্স, সেটা হলো বিশ্ব সংবাদ মাধ্যমে শেখ হাসিনা একটা জায়গা করে নিয়েছে। এবং আমি জানি না যে ওই ইউনূসের প্রেস সচিব ছিল না শফিকুল আলম এখন আবার বলে বসে কিনা যে রয়টার্স একটা ভুয়া চটিমার্কা একটা সংবাদ মাধ্যম, বলতেও পারে। কারণ রয়টার্সের মতন সংবাদ মাধ্যম ওই প্রোগ্রামটা সরাসরি সম্প্রচার করেছে এবং তাদের ওয়েবসাইটে সংবাদ প্রচার করেছে। এর বাইরেও বিশ্বখ্যাত বিভিন্ন সংবাদ মাধ্যম সহ ভারতের সংবাদ মাধ্যম অনুষ্ঠানটা সাংঘাতিকভাবে কাভার করেছে। আর আমাদের দেশে যেহেতু ট্রাইব্যুনাল নিষেধ আছে, প্লাস সরকারও বারবার মনে করিয়ে দিচ্ছে যে শেখ হাসিনার কোনো সংবাদ প্রচার করা যাবে না, ফলে আমরাও সেটা করি নেই এবং বাংলাদেশে স্বাভাবিকভাবে কোনো মেইন স্ট্রিম মিডিয়াও সেটা নিয়ে কোনো সংবাদ প্রচার করেনি। কিন্তু বাংলাদেশ সরকারের ভেতরে এবং দেশের ভেতরে কিছু ঘটনা ওইটাকে কিন্তু একটা অটো কাভারেজ এনে দিয়েছে। আপনারা খেয়াল করে দেখেন, সাকিব আল হাসানের যে বাড়িটা পুরানো হলো, এই বাড়িটা পুরানোর ঘটনাটা বাংলাদেশের সমস্ত পত্রিকা, ইভেন প্রথম আলোর মতো পত্রিকা, তারা হেডলাইন করেছে তাদের অনলাইন পোর্টালে। এবং এই হেডলাইনের ভেতর দিয়েই তারা প্রতিটা ওই সাকিব আল হাসানের বাড়ির ঘটনার নিউজের মধ্যে দিয়ে বলে দিয়েছে যে দিল্লিতে প্রেস কনফারেন্সে সাকিব আল হাসান ছিল, এইটার প্রতিক্রিয়াতেই হয়তো সাকিব আল হাসানের বাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছে। আরো যা যা ঘটেছে, ওই প্রেস কনফারেন্স হওয়ার পরপরই বাংলাদেশ সরকার খুবই দ্রুততার সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রেস রিলিজ ছেড়েছে এবং সেই প্রেস রিলিজে তারা ইন্ডিয়াকে দোষারোপ করেছে। যদিও ইন্ডিয়া আগে ভাগেই বলে বসেছে যে ভাই আমাদের সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটা একটা বেসরকারি উদ্যোগের অনুষ্ঠান, এটা নিয়ে আমরা কিছু করব না, এবং তারা করেও নাই। কিন্তু এই যে আমাদের দেশের রিয়াকশন, সাকিব আল হাসানের বাড়ি ভাঙা, মন্ত্রীদের কথা বলা, এইসবের মধ্যে দিয়েই আলটিমেটলি আপনার এই শেখ হাসিনার এই প্রোগ্রামটা একটা প্রচারণা পেয়ে গেছে, যেটা পরে আর টেকেল দেওয়া যায়নি। এবং এই যে ভারতের প্রতি ক্ষোভ প্রকাশ করা হলো, ভারতকে ক্ষোভ জানানো হলো, এই ঘটনা নিয়ে হয়তোবা ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী যাবেন কিনা এমন আলোচনা উঠেছে। এই যে ভারতের সাথে একটা দূরত্ব ব্যাপার, এবং সরকার একরকম ভারতকে দোষারোপ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে ভারত কেন শেখ হাসিনাকে এই সুযোগটা দিল, এটা প্রশ্ন তুলেছে, বিএনপি অবাক হয়েছে। তো ভারতের সাথে এই যে রেষারেষি, এই রেষারেষির মধ্যে সরকারের সময় এটা আরো তীব্র ছিল, প্রচন্ড তীব্র ছিল, কিন্তু এখন একটা চাপা ছাই চাপা আগুন বলে না, এরকম একটা ছাই চাপা আগুন মতো এখনো রয়ে গেছে। কিন্তু বিপদে পড়লে, আপদে বিপদে ভারতকে যে প্রয়োজন, এইটা আর বলার অপেক্ষা রাখে না। আমাদের সামনে যে খবরটা আছে দেখেন, খবরটায় বলা হচ্ছে, এই যে আমার সামনে এই খবরটা, যে পাইপলাইনে, ইত্তেফাক বলছে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরো বেশি ডিজেল চেয়েছি জ্বালানি মন্ত্রী, বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল থেকে আজ বৃহস্পতিবার বিকালের মধ্যে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি আগের মতো স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। বৃহস্পতিবার 6 আগস্ট সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী কথা বলেন। যাক, একটা অন্তত সুখবর আমরা পেলাম। গ্যাস পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কয়দিন লাগতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ন্যূনতম 2 থেকে 3 দিন সময় লাগবে। টার্মিনাল বন্ধ হওয়ার আগে সরবরাহের যে অবস্থা ছিল ঠিক তেমনটাই ফিরে আসবে বলে তিনি আশ্বস্ত করেন। গ্যাস সংকটের কারণে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়ে লোডশেডিং বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেন মন্ত্রী। বলেন, গ্যাস না থাকলে সাধারণ মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি গ্যাস ভিত্তিক
বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যায়। সরবরাহ স্বাভাবিক হয়ে গেলে বন্ধ থাকা কেন্দ্রগুলো পুনরায় চালু করা হবে। বিদ্যুৎ ও গ্যাস খাত নিয়ে চলমান সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, এই পরিস্থিতি মানুষের নিয়ন্ত্রণের বাইরে ছিল এবং এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিদ্যুৎ বিল নিয়ে ভুতুড়ে অভিযোগের বিষয়ে তার ভাষ্য, অনেক ক্ষেত্রে অভিযোগকারীরা প্রকৃত বিল নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আসে না। তিনি জানান, জুন মাস থেকে বিদ্যুতের দাম সমন্বয় করা হয়েছে। আবার মার্চের তুলনায় জুনে তাপমাত্রা কম থাকলেও অনেক গ্রাহকের ব্যবহার বেড়ে গিয়েছে। এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকের শেষে মন্ত্রী জানান, বিদ্যমান পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরো বেশি ডিজেল আমদানির অনুরোধ জানানো হয়েছে। অর্থাৎ ভারত থেকে বিদ্যুৎ জ্বালানি আনতে কোনো সমস্যা নাই, বিপদে পড়লে ভারতের কাছে সহযোগিতা চাওয়া যায়। কিন্তু অন্যান্য ক্ষেত্রে ভারত ভ্রমণে অথবা ভারতের সাথে স্বাভাবিক আন্তরিক সম্পর্ক রাখতে গিয়ে কোথায় যেন মাথায় বাজ ভেঙে পড়ে। এই যে ভারত বিরোধীরা বাংলাদেশে ফাটায় ফেলে, ওই যে ব্যারিস্টার শাহরিয়ার, তারপরে কি একজন আছে না, কর্নেল হাসিবুর রহমান বোধহয়, এই লোকগুলা যে ভারতে কথায় কথায় ভারতে ছিঁড়ে ফেলে। ওই দিন দেখলাম দীনেশ ত্রিবেদীরে এই হাসিনুর রহমান যা ইচ্ছা তাই বলতেছে। দীনেশ ত্রিবেদী একটা জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্কের, হ্যাঁ, তোমার রাষ্ট্রপতির বেতন দেওয়া হইলো, আমরা ওইভাবে বিবেচনা করবো, পারলে দীনেশ ত্রিবেদীর ঘাট ধরে আর কি বের করে দেয়। তো এই লোকগুলা এখন কই? এই লোকগুলোর কাছে যদি এখন জানতে চাই যে বিপদে পড়ছো, একটু তেলটা পাকিস্তান থেকে আনো না জাহাজ বইরা, পাকিস্তান তোমাদেরকে কিছু তেল দেখ, তারা তো এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাই না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।